জি স্যার, স্ক্রিন দেখা যায় স্যার। স্ক্রিন দেখা যায় স্যার। গুড। তাহলে একেবারে একেবারে শুরুর দিকে আমরা প্রথমে যেটা পড়ব, দেখেন প্রথমে যেটা পড়ব, কথা বলে কারা, একেবারে প্রথমে যেটা পড়বো আমেরিকা যেটা পছন্দ করে, ঠিক আছে? আমেরিকা যেটা পছন্দ করে তা হলো এই পেজে 13 নম্বর পেজ। সাহিত্যকে যারা আছেন একটু বন্ধ করেন, তাহলে আমার জন্য একটু ইজি হবে। 13 নম্বর পেজে একেবারে শেষের দিকে। আমি কিন্তু ইম্পর্টেন্ট গুলো শুধু কথা বলবো। নিউক্লিয়ার স্যার, নিউক্লিয়ার যেন আমেরিকা পছন্দ করে, ঠিক আছে? সেখানে 13 নম্বর 12 নম্বর সমস্যা কি হলো? জোরে কথা বলতেন স্যার, একটু কথাগুলো আস্তে আস্তে আসছে। হ্যাঁ, শুনতে পাবেন। আমি ফুল সাউন্ড দিয়ে কথা বলতেছি, অসুবিধা নাই। সাউন্ড লেভেল ফুল দিয়ে কথা বলতেছি, শুনতে পাচ্ছেন তো এবার, তাই না? ওকে, শুনতে পাচ্ছেন না? জি স্যার, একটু শোনা যায় স্যার। ওকে, দেখেন এটা একটু দাগায় রাখেন প্রথমে, একটু দাগায় রাখেন, ইম্পর্টেন্ট। আমি তারপরে আবার আপনাদের হেল্প করব। চেইন রিঅ্যাকশন, ওকে? হোয়াট ইজ কল্ড চেইন রিঅ্যাকশন, এটা আগে দেখেন, ঠিক আছে? হোয়াট ইজ কল্ড চেইন রিঅ্যাকশন? A chain reaction is a self-propagating process which, once started, the reaction continue without requiring further energy, and a tremendous amount of energy is released because of the fission of the all nuclei. অনেক কঠিন করে ল্যাঙ্গুয়েজটা দেয়া আছে। আপনারা যদি এটাকে কঠিন মনে করেন তাহলে সহজ ল্যাঙ্গুয়েজ আমি সিআরকে দিব, ঠিক আছে? আমি সহজ করে বলতেছি, চেইন রিঅ্যাকশন একটা রিঅ্যাকশন যেটা একবার শুরু হলে আর শেষ হয় না, চলতেই থাকে, নতুন ভাবে এনার্জি সাপ্লাই করার প্রয়োজন হয় না। ওকে, ইটস কল্ড চেইন রিঅ্যাকশন। তাহলে ডেফিনিশনটা লিখবেন আর এক্সাম্পল, গিভ অ্যান এক্সাম্পল অফ নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন। এই এক্সাম্পলটা দিবেন, এই ফিগারটা দিবেন, ঠিক আছে? একটা নিউট্রন দ্বারা যখন একটা ইউরেনিয়ামকে আঘাত করলো, সেখানে 3টা নিউট্রন তৈরি হবে। এটা একটা, ভালো করে তাকায় দেখেন, এটা একটা আর এটা একটা। এই 3টা নিউট্রন আবার কি করবে? আবার 3টা ইউরেনিয়ামকে আঘাত করবে। এখানে একটা ইউরেনিয়াম দিয়ে দেখানো হয়েছে। ওই ইউরেনিয়াম কি করবে? ইউরেনিয়াম ভেঙে যাবে, সেখান থেকে আবার 3টা নিউট্রন তৈরি হবে। সেই 3টা নিউট্রন কি করবে? আবার 3টা নিউট্রনকে সে আঘাত করবে। এভাবে এই প্রক্রিয়াটা চলতেই থাকবে, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে প্রথমে 3টা নিউট্রন হলো, পরে আরো 9টা নিউট্রন হলো, আরো 27টা নিউট্রন হলো, এভাবে বিক্রিয়াটা কন্টিনিউ চলতে থাকবে। এই যে বিক্রিয়াটা, ঠিক আছে, আর সিরিজ অফ ফিশন রিঅ্যাকশন ইজ কল্ড এ চেইন রিঅ্যাকশন। একেবারে ছোট্ট করে যদি ডেফিনিশন বলি, তাহলে একটা সিরিজ, ঠিক আছে, সিরিজ অফ ফিশন রিঅ্যাকশন, ভেঙে যাচ্ছে, ঠিক আছে, ইজ কল্ড এ চেইন রিঅ্যাকশন। তাহলে আমাদের কাজটা কি? এখানে 2 মার্কসের কোশ্চেন, একটা হলো ডেফিনেশন দেয়া আর এই ফিগারটা দেয়া। ক্লিয়ার? পারবেন না সবাই? দুইজন বলেন, সি আর দুইজন বলেন, ঠিক আছে? পারবেন তো না? জি স্যার, পারবো স্যার। ওকে, তারপরে আসেন, এটার সঙ্গে ইম্পর্টেন্ট হলো, যেহেতু নিউক্লিয়ার নিয়ে খুব খেপে গেছে আমেরিকা, এজন্য আমরা আমেরিকাকে যেন একটু কিছু দেয়া যায়, সেজন্য আমরা চেষ্টা করতেছি, ঠিক আছে, আপনাদের মাধ্যমে। এবার হলো চেইন রিঅ্যাকশন, এটা হলো আমরা দিব হচ্ছে চেইন রিঅ্যাকশন। এটা তাকান, হোয়াট ইজ কল্ড চেইন রিঅ্যাকশন, এটা গেল। দেন হোয়াট ইজ কল্ড নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিশন, এটা দেখেন। এই নিউক্লিয়ার ফিশন চেইন রিঅ্যাকশনটা কিন্তু ফিশনের মাধ্যমে হচ্ছে। তো এখানে প্রথমে ডেফিনিশনটা লিখবো, ঠিক আছে, এরপরে একটা এক্সাম্পল দেব, ঠিক আছে? তাহলে প্রশ্নটা এরকম হতে পারে, ডিফাইন নিউক্লিয়ার ফিশন উইথ অ্যান এক্সাম্পল। তাহলে ফিশন ইজ এ নিউক্লিয়ার প্রসেস ইন হুইচ আ হেভি নিউক্লিয়াস splits, ভেঙে যায়, কি হয়? into 2 smaller nuclei with the release of a large amount of energy, প্রচুর পরিমাণে এনার্জি রিলিজ হয়ে একটা ভারী নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয়, ঠিক আছে? এটা হলো আমাদের ডেফিনিশন। আর এই ডেফিনিশনটা আপনি আগে লিখে নিয়েন, ঠিক আছে? তারপরে এক্সাম্পল দিবেন। একটা ইউরেনিয়াম ভেঙে গেল, ইউরেনিয়ামকে একটা নিউট্রন দ্বারা আঘাত করলো, তারপরে ইউরেনিয়াম ভেঙে দুইটা ছোট্ট নিউক্লিয়াস, একটা বেরিলিয়াম আর একটা কিপ্টন, এই দুটো নিউক্লিয়াস তৈরি হবে এবং 3টা নিউট্রন তৈরি হবে এবং পর্যাপ্ত পরিমাণে এনার্জি তৈরি হবে। এইটুক দিলেই হয়ে যাবে, ঠিক আছে?
বাকিটা যদি দেন তাহলে তো সোনায় সোহাগা, বাট দরকার নেই। একটা এক্সাম্পল চাইছে, সো আপনি একটা দিবেন, ঠিক আছে? ইটস এনাফ ফর ইউ। আর যদি যারা একটু ক্রিয়েটিভ, তারা এই ফিগারটাও দিতে পারেন। একটা ইউরেনিয়াম ভেঙে গেল নিউট্রন দ্বারা, এই কিপ্টন বেরিলিয়াম হলো, আবার এই যে 3টে নিউট্রন হলো, ঠিক আছে? দেখতে পারেন, দেখতে সুন্দর লাগবে। তাহলে আমাদের এই অ্যান্সার শেষ। যদি না বোঝা যায় বলেন। স্যার এখানে স্যার ডেফিনেশন স্যার কতটুকু লিখবো স্যার? নিউক্লিয়ার ফিশনের ডেফিনেশনটা কতটুকু লিখবো? এই উপরের লাইনটা আর এই নিচের লাইন, এই যে বোল্ড হরফে লেখা আছে না, এই 2 লাইন দিয়ে ডেফিনিশন, ঠিক আছে? মানে ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, আর ভিতরের একটা 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 এখানে 3টা এক্সাম্পল আছে, ঠিক আছে? আপনি যে কোনো একটা দিলেই হবে। আচ্ছা, দেন আমরা পড়বো হচ্ছে বাইন্ডিং এনার্জি। বাইন্ডিং এনার্জি কোথায় আছে? বাইন্ডিং এনার্জি হচ্ছে একেবারে শেষের না। আচ্ছা, 2 নম্বর পেজ। 2 নম্বর পেজে বাইন্ডিং এনার্জি দেখেন, একেবারে মোস্ট ইম্পর্টেন্ট কথা কিন্তু বললাম। পেজ 1, পেজ 2, এই যে হোয়াট ইজ কল্ড বাইন্ডিং এনার্জি, ঠিক আছে? and and deduce an equation, okay, for binding energy. So আমরা প্রথমে বাইন্ডিং এনার্জির ডেফিনিশনটা বলবো, ঠিক আছে? ডেফিনিশনটা এখানে, এই ডেফিনিশনটা ইজি। এইখানে এইখানে আমি অবশ্য পরে দিচ্ছি। দেখেন, এইটা দেখেন, the binding energy of a nucleus is defined as a energy required to separate a nucleus, ঠিক আছে, into its কনস্টিটিউয়েন্ট পার্টস। তার মানে এখানে কি বলতেছে, একটা নিউক্লিয়াসকে বাইন্ডিং এনার্জি হলো একটা নিউক্লিয়াস থেকে নিউক্লিয়ন গুলোকে সেপারেট করতে যে এনার্জির প্রয়োজন হয়, সেটাই বাইন্ডিং এনার্জি। অথবা অন্যভাবে বলা যেতে পারে যে একটা নিউক্লিয়াসের মধ্যে যেই এনার্জির কারণে, ঠিক আছে, নিউক্লিয়ন গুলো নিউক্লিয়াসের মধ্যে একত্রে থাকে, স্টেবল পজিশনে থাকে, সেটাই হলো বাইন্ডিং এনার্জি। দুইভাবে বলা যেতে পারে, ঠিক আছে? নিউক্লিয়াস থেকে নিউক্লিয়ন গ্রুপকে সেপারেট করতে required amount of energy is called binding energy. তাহলে the amount of energy by which nucleon can be released from the nucleus is called binding energy. আপনি আপনার ল্যাঙ্গুয়েজে বলতে পারেন, ঠিক আছে? The energy hold the nucleons together to form a stable nucleus. এই এনার্জিটা কি করে? নিউক্লিয়ন গুলোকে একত্রে স্টেবল রাখতে, ঠিক আছে? মানে স্টেবল মানে ধরে রাখে, স্টেবল অবস্থায় ধরে রাখে, অথবা স্টেবল রাখতে সাহায্য করে, সেভাবে বলতে পারে, ঠিক আছে? তাহলে বাইন্ডিং এনার্জি শেষ। দেন আমরা একটু এই ম্যাচ ডিফেক্টের সঙ্গে বলবো, কারণ বাইন্ডিং এনার্জির একটা ইকুয়েশন চেয়েছে। ম্যাচ ডিফেক্টটা বললে এখান থেকে ভালো হবে, ঠিক আছে? It is found that the mass of a nucleus is always less than the sum of the masses of its constituent nucleons in free state. This difference of masses is called mass defect. আমি আবার বলতেছি, একটু ভালো ভেঙে বলতেছি। দেখেন, একটা নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়ন গুলো থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউট্রন, প্রোটন, ঠিক আছে? এই নিউট্রন প্রোটন গুলোর সেপারেটলি যে ম্যাস হয়, তার তুলনায় পুরো নিউক্লিয়াসের যে ম্যাস, সেটা একটু কম হয়। এই যে পার্থক্য, দ্য ডিফারেন্স বিটুইন দ্য সাম অফ দ্য ম্যাস অফ নিউক্লিয়ন্স অ্যান্ড দ্য নিউক্লিয়াস ইজ কল্ড ম্যাস ডিফেক্ট। আই রিপিট, বাংলায় বলতেছি। দেখেন, একটা নিউক্লিয়াসের ভর আর নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়ন গুলো আছে, তার ভর থেকে একটু আলাদা হয়। নিউক্লিয়ন গুলোর ভরের তুলনায় নিউক্লিয়াসের ভরটা একটু কম হয়। এই যে পার্থক্য, এটাকে বলে ম্যাস ডিফেক্ট। তাহলে দুটো ডেফিনেশন লিখলেন। দেন আপনি ম্যাচ ডিফেক্টের এক্সপ্রেশনটা করেন, ঠিক আছে? এইভাবে, ফর দ্য নিউক্লিয়াস হ্যাভিং জেড প্রোটন, যদি একটা নিউক্লিয়াসের জেড সংখ্যক প্রোটন থাকে এবং নিউট্রন থাকে হলো এন, ঠিক আছে? এন ইজ দ্য নিউট্রনস, তাহলে আমাদের এই অ্যাজিউমড নিউক্লিয়ার ম্যাস হবে, বা নিউক্লিয়ার ম্যাস যেটা হবে, সেটা হলো জেড এমপি প্লাস এন এম এন, মানে প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর, ঠিক আছে? এটা হলো পুরো নিউক্লিয়াসের ভর। এখন ম্যাচ ডিফেক্টটাকে আমরা ডেল এম দিয়ে লিখি। ডেল এম সমান হবে, এখানে যে ডেল এম লেখছে অথবা এমডি লেখছে, দুইভাবে লেখা যেতে পারে। এমডি বা ডেল এম সমান হবে এই নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়নের ভর, তার মানে প্রোটনের ভর যোগ নিউট্রনের ভর মাইনাস নিউক্লিয়াসের ভর, এম এন নিউক্লিয়াসের ভর। এটা বামে লেখেছে, তো আপনারা একটু ডানে লিখবেন, তাহলে সুন্দর দেখাবে, ঠিক আছে? পরের লাইনটা এভাবে লেখা যেতে পারে, এমডি ইজ ইকুয়াল টু, এটা হলো প্রোটনের ভর, এটা হলো নিউট্রনের ভর, আর এটা হলো পরমাণুর ভর। দুটো পরমাণুর ভর বিয়োগ দিলে যেটা হয়, সেটা ম্যাচ ডিফেক্ট। দেন
বাইন্ডিং এনার্জি, এই বাইন্ডিং এনার্জি বি ইজ ইকুয়াল টু ডেল এম সি স্কোয়ার। ডেল এমটাই কিন্তু এমডি, ঠিক আছে। তার মানে এইটুকু আমরা লিখবো, লিখে তার সাথে সি স্কোয়ার গুণ হবে, এইটুকু পর্যন্ত লিখলেই অ্যান্সার শেষ। তাহলে দুটো ডেফিনিশন, আর এইটুকু পুরোটা লিখবেন, এইটুকু পুরোটা লিখবেন, ঠিক আছে। এটা হলো বাইন্ডিং এনার্জির ইকুয়েশন। ক্লিয়ার? তরিকুল, আবিদ, বুঝতে পারছেন কিনা বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার 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 বলুন। অনেকে জয়েন হতে পারতেছে না স্যার, আপনি একটু জয়েন রিকোয়েস্টগুলো অ্যাপ্রুভ করেন স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি বলছেন না, একজন আবির, একজন, বেশি না, অনেকে না, অনলি ওয়ান পারসন আর ওয়েটিং ফর আস, ঠিক আছে। আমি তো তাই দেখতেছি, দুইজন। আচ্ছা, আমরা মনে হয় অলরেডি জয়েন করে ফেলছে, আবার দুইজন চলে আসবে। আচ্ছা আচ্ছা, চেষ্টা করে চলে গেছে। দেখেন, আমার মনে হয় যে যেটুকু আমরা দেখলাম, ওরকম কোনো সমস্যা নাই। সমস্যা আছে বলেন। স্যার বুঝতে পারছি স্যার, কিন্তু স্যার একটা ছোট একটা স্যার ছিল, সেটা হলো স্যার এই যে ডেফিনেশন গুলো স্যার যদি আপনি একটু ছোট ছোট করে লিখে দিতেন আমাদের জন্য অনেক ভালো হতো স্যার। হ্যাঁ, ভালো কথা বলছেন। ডেফিনিশন ছোট লেখা উচিত। ডেফিনেশন গুলো যদি স্যার একটু ছোট ছোট করে লিখে দিতেন। আচ্ছা, আমি ট্রাই করব ছোট লেখার জন্য, একটু বড় করে করতে পারেন, অসুবিধা নেই। নেক্সট আমরা একটু ওকে আগে স্যার। আসি। নেক্সট। আচ্ছা দেখেন, আমরা কোথায় আছি, স্ক্রিন চলে গেছে না? জি স্যার, স্ক্রিন চলে গেছে। জি স্যার, স্ক্রিন চলে গেছে। আচ্ছা দেখেন, এবার আবার আসছে, তাই না? জি স্যার, আসছে। জি স্যার। আচ্ছা দেখেন, এবার আর একটু খেয়াল করেন, এবার ম্যাথটা দেখেন, একটা ম্যাথ, ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে। বেশি না, দুটো ম্যাথ আছে, যে কোনো একটা অ্যান্সার করলে হবে। তো আপনি একটাই শেখেন, অ্যাজ ইউ লাইক বেস্ট, যেটা আপনার ভালো লাগে। নাকি একটা ম্যাথই আছে? একটা ম্যাথই আছে। দেখেন, ম্যাথটা এখানে দেয়া আছে, এই শীটের মধ্যে দেয়া আছে। সো আমি মনে হয় এগুলো ক্লাসেও বলছিলাম, হয়তো ভুলে গেছেন, অনেক পড়ালেখার চাপের মধ্যে বলাই স্বাভাবিক। এইখানে দেখেন, ক্যালকুলেট দ্য বাইন্ডিং এনার্জি অফ জেনন এক্স, যে একটা যে কোনো একটা পরমাণু হতে পারে, যার ম্যাস দেওয়া আছে 75 আর প্রোটন নাম্বার 33। দ্য ম্যাস অফ ওয়ান প্রোটন, ওয়ান নিউট্রন, ওয়ান ইলেকট্রন অ্যান্ড অ্যাটমিক ম্যাস, এগুলো দেয়া আছে, ঠিক আছে। একটা প্রোটনের ম্যাস, নিউট্রনের ম্যাস এবং একটা ইলেকট্রনের ম্যাস। ইলেকট্রনের ম্যাসটা তো দরকার নাই। আচ্ছা, পরমাণুর ম্যাসও দেয়া আছে। তাহলে কি চাইছে? চাইছে দা ফাইন্ড দা বা ক্যালকুলেট দা বাইন্ডিং এনার্জি, বিই চাইছে। তাহলে বি এর ফর্মুলা হলো ডেল এম সি স্কোয়ার, ঠিক আছে, ডেল এম সি স্কোয়ার। তো সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট, ওকে। আচ্ছা, এখানে জেড এম এমপি বা এম এইচ লেখা যেতে পারে। তাহলে একটা প্রোটনের ভর দেওয়া আছে, এটা হলো প্রোটনের ভর, ঠিক আছে, এম এইচ। আর জেড হলো প্রোটন সংখ্যা হলো 33। আর নিউটনের সংখ্যাটা হলো 75 এর মধ্যে 33 বিয়োগ দিলে বাচ্চা হচ্ছে 42 তাহলে এন এর মান 42। আর এম এন এর মানটা হলো, এইটা হলো এম এন এর মান, প্রোটনের ম্যাস হলো এইটা, ঠিক আছে। আর হলো পরমাণুর ভর হলো এইটা, সরি না, এটা না, প্রোটনের ভরটা এটা না, এইটা নিউটনের ভর, এটা নিউটনের ভর, এটা প্রোটনের ভর, আর এটা নিউটনের ভর। তাহলে এটা পরমাণুর ভর হলো এটা, এটা বিয়োগ দিলে যেটা হবে সেটা হলো বাইন্ডিং এনার্জি, ম্যাস ডিফেক্ট। এই ম্যাস ডিফেক্টকে আমরা সি দিয়ে, আলো বেগ দিয়ে যদি গুণ করি, তাহলে হয়ে যাবে বাইন্ডিং এনার্জি। বাট 1 AMU, প্রথমে আমরা AMটাকে কনভার্ট করতে হবে মেগা ইলেকট্রন ভোল্ট। 1 AMU কে আমরা লিখতে পারি 1.66
04 10 to the power minus 27 কেজি, অথবা এটা সমান সমান 931.5 বা 48 লেখা যেতে পারে মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তাহলে এটা দিয়ে আমরা জাস্ট ক্যালকুলেশন করলেই আমাদের ম্যাথ শেষ। ক্যালকুলেশন করে আমাকে একটু দেখায়েন। ঠিক আছে, আপনারা দেখাবেন হলো সিআর কে, আর সিআর আমাকে দেখাবেন ম্যাথটা হয়েছে কিনা আমি দেখবো। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারের কথা শেষ। স্যার ম্যাথটা স্যার আরেকবার একটু রিপিট করেন স্যার প্লিজ। প্রথমে আমরা যে ফর্মুলাটা শিখলাম ওই ফর্মুলার মধ্যে জাস্ট আমরা এই ম্যাথ ভ্যালুটা বসাই দিব। ঠিক আছে, কি কোন ভ্যালু? এই ফর্মুলার মধ্যে আমরা এই প্রোটনের ভর আর নিউট্রনের ভর বসাই দিব, দিয়ে দুটো যোগ করব, তার ভিতর থেকে বিয়োগ দেব হলো এই যে আমাদের পরমাণুর ভর দেয়া আছে 74.9216 AMU। তাহলে সবগুলো আমাদের AMU তে AMU অ্যাটমিক মাস ইউনিটে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, মানে থাকবে অ্যাটমিক মাস ইউনিটকে আমরা কনভার্ট করতে পারি, মনে করেন যাই হলো 50 অ্যাটমিক মাস ইউনিট হলো। ঠিক আছে, তো 1 অ্যাটমিক মাস ইউনিট সমান সমান এই 931.48 মেগা ইলেকট্রন ভোল্ট। এটার সঙ্গে আমরা 50 দিয়ে গুণ দিয়ে দিব, তখন টোটাল হয়ে গেল মেগা ইলেকট্রন ভোল্ট। এটাকে আপনি মেগা মানে 10 to the power 6, ওটাকে ইলেকট্রন ভোল্ট নিতে পারেন। ইলেকট্রন ভোল্টকে যদি আপনি জুলে কনভার্ট করতে পারেন, মেগা ইলেকট্রন ভোল্টের কিন্তু ইকুয়েশন হতে পারে। ঠিক আছে, এনার্জির ওটা একটা ইউনিট। যদি জুলে কনভার্ট করতে চান তাহলে ইলেকট্রন চার্জ দিয়ে ভাগ দিলে হবে। ঠিক আছে, আর এটা এমনি রাখলেও চলবে। ক্লিয়ার? আর যারা অনেক চালাক তারা তো মনে করেন যে চ্যাট জিপিতে ছেড়ে দিয়ে দেখবে যে ঠিক আছে কিনা। ঠিক আছে, অসুবিধা নেই, সেটাও রেজাল্ট আসবে। আই বিলিভ দ্যাট অবশ্যই আসবে, কারণ সুন্দর করে প্রশ্নটা দেয়া আছে। প্রশ্ন সুন্দরভাবে দিলে চ্যাট জিপিটি সে সলিউশনটা ভালো দেয়। আমি আপনাদেরকে সেভাবে ইনফ্লুয়েন্স করছি না, যেহেতু আমরা সলিউশন অলরেডি দিয়ে ফেলছি, অর্ধেক দিয়ে ফেলছি, বাকি অর্ধেকটা ক্যালকুলেশন আপনার জন্য রাখছি। ঠিক আছে, উল্টাপাল্টা আবার দিয়ে ফেললেন না, তাহলে কিন্তু চ্যাট জিপিতে একটু যদি ইনপুটে ডিস্টার্ব হয়ে যায় তাহলে কিন্তু রেজাল্ট ডিস্টার্ব হবে, স্বাভাবিক। সো আপনি সিআর এর সঙ্গে এটা নিয়ে, রেজাল্টটা নিয়ে, সলিউশনটা নিয়ে একটু কথা বলুন, দেন আমরা অন্য চ্যাপ্টারে স্যার যাই। স্যার 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 বলেন। এন এম এন এটার মান কোনটা? এম এন, নিউটন যে হ্যাঁ এটা হলো কোনটা কথা বলছেন? এন এম এন, এটা জি স্যার, জি স্যার। এটা হলো এন এম এন হলো নিউট্রনের ম্যাস অফ নিউটন, আর এন হলো নাম্বার অফ নিউটন। ঠিক আছে, তার মানে এই যে এইটা যেটা মুছলাম। ঠিক আছে, আবার দেখাই, একটু ভিন্ন কালার দেই আপনাকে আপনার জন্য। এটা হলো নিউটনের ম্যাস, আর নিউটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হলো 33। তাহলে নিউটন সংখ্যা কত আপনি বলেন তো দেখি? এই 75 এর মধ্যে বিয়োগ দিলে যা হয় কত? 42। তাহলে 42 হবে এন এর মান, এন এর ভ্যালু হবে 42, আর এম এন এর ভ্যালু হবে এই এন এম এর ভ্যালু এলে এটা। ঠিক আছে, এটা হলো এন এম এর ভ্যালু। ক্লিয়ার? জি স্যার। আর এটা হলো এম এইচ এর ভ্যালু, আর জেড কত? জেড হলো 33, আর এই 74 হলো এম এর ভ্যালু। ঠিক আছে, খুবই ইজি ম্যাথ। আর এই ম্যাথ দিয়ে কিন্তু ইরান এবং আমেরিকা এখন যুদ্ধ করতেছে। খুব সতর্কতার সাথে ম্যাথ যেন আপনার হাত থেকে ছুটে না যায়, টেবিলের নিচে পড়লে কিন্তু বোম ব্লাস্ট হয়ে যাবে। ঠিক আছে, দেখবেন, একটু খেয়াল করুন। ওকে, আমরা আসি তাহলে নেক্সট চ্যাপ্টার, কোয়ান্টাম থিওরি। এটা কি চ্যাপ্টার ওপেন করা আছে? ওপেন তো করলাম। ওকে, এটা ভুলে যাই। দেখেন, কোয়ান্টাম থিওরি, মোশন মোশন মোশন। ওকে, এটা কোয়ান্টাম থিওরি। ওকে, একটু দেখেন কোয়ান্টাম থিওরিতে খুবই ইজি ইজি কিছু জিনিস দেখেন। সামার ওয়ান্টস টু জয়েন, আমি জয়েন দিয়ে দিলাম। হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখা যাচ্ছে। জি স্যার দেখা যায়। ওকে, তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হলো, একেবারে সহজ আগে ডেফিনেশন শিখে নেন। ঠিক আছে, ডেফিনেশন হলো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এটা হলো 5 নম্বর পেজে আছে, 4 নম্বর পাতায়। 4 নম্বর পাতায় আছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, 1 2 3 4। দেখেন এই যে 4 নম্বর থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, এটা ডেফিনেশন মুখস্থ করে ফেলেন। মানে দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি,
the minimum frequency of incident light which can cause the photoelectric emission. That is, this frequency is just able to eject electrons without giving them additional energy. But the minimum frequency of photoelectron, ঠিক আছে, বা photoelectric light minimum frequency, that's why electron can only emit is called threshold frequency. মানটা হলো ন্যূনতম যেটুকু কম্পাঙ্ক থাকলে আপাতিত আলোর মধ্যে বা আপাতিত ফোটনের কম্পাঙ্ক ন্যূনতম যতটুকু হলে ফটোতড়িৎ ক্রিয়ায় কেবলমাত্র ইলেকট্রন নিঃসরণ হবে, ইলেকট্রন ভেলোসিটি প্রাপ্ত হবে না, কেবল নিঃসরণ হবে, ইমিট হবে, সেইটুকু ফ্রিকোয়েন্সির নাম হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, this suitable frequency is threshold frequency and the corresponding wavelength is called threshold wavelength. এটা দরকার নাই, শুধু আপনি ডেফিনিশনটা বলেন। ঠিক আছে, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা কি এটা ডেফিনিশন লিখবেন 2 মার্কসের জন্য বা 1 মার্কসের জন্য। দেন আপনাকে এখান থেকে লিখতে হবে, ইম্পর্টেন্ট কোশ্চেন হলো, আসেন তো সবাই, না পালাইলে লস হয়ে যাবে। হলো ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন। হোয়াট ইজ কল্ড ডি ব্রগলি ওয়েভ? এটা হলো 3 নম্বর পেজ, পরেরটা আগে একটা পরে ভালো করে ক্যালকুলেট। ডি ব্রগলি ওয়েভ এইখানে এটা করবেন। অ্যাকর্ডিং টু ডি ব্রগলির নাম অনুসারে a moving particle, ঠিক আছে, can be associated with a wave, বা a moving particle can be associated with a wave। ঠিক আছে, wave can guide the motion of the particle, এটুকু দরকার ছিল না। According to his name, this wave is called de Broglie wave। ঠিক আছে, মানে ডি ব্রগলি বলতেছে বা ডি ব্রগলির নাম অনুসারে একটা পার্টিকেল যদি মুভ হয়, মনে করেন আপনি একটা ফুটবলটা আপনি লাথি মেরে ফেলাই দিচ্ছেন, তাহলে তার সঙ্গে একটা ওয়েভ থাকবে। এটা তো পার্টিকেল এক জায়গায় এক জায়গায় চলে গেল, বাট সেই পার্টিকেলের সঙ্গে একটা ওয়েভও থাকবে। অ্যাকর্ডিং টু দ্য ডিসকভার অথবা সায়েন্টিস্ট ডি ব্রগলি, দিস ওয়েভ ইজ কল্ড ডি ব্রগলি ওয়েভ। ঠিক আছে, এখন এই ডি ব্রগলি ওয়েভের একটা এক্সপ্রেশন দরকার, সেটা হলো এই পর্যন্ত আমরা লিখবো। ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোয়ান্টাম থিওরি, আমি এটা ক্লাসে দেখাইছিলাম, কিন্তু দ্য এনার্জি অফ ফোটন ইজ ইকুয়াল টু এইচ এফ, এফ এর পরিবর্তে লেখা যায় সি বাই ল্যামডা, তারপর ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ সি বাই ইভি, এইচ সি বাই ইভি। এখানে এইচ সি বাই ই শুধু ই লেখেন, ইর পরিবর্তে আবার ইভি জানি আমরা। ঠিক আছে, দেন আমরা আবার এখানে লিখতে পারি ই এর পরিবর্তে, যে ই এর পরিবর্তে লেখা যেতে পারে এম সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার ইকুয়াল টু এই এইচ সি বাই ল্যামডা, এই লাইন থেকে কিন্তু এটা লেখা যায়, এই লাইনটা। ঠিক আছে, এই লাইনটা দেওয়ার পর এখানে, এরপর ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ সি বাই এম সি, একটা সি ক্যান্সেল হয়ে গেছে। ঠিক আছে, একটা সি ক্যান্সেল হয়ে যায়, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম সি। এম সি এর পরিবর্তে লেখা যেতে পারে, এটা হচ্ছে মোমেন্টাম। ঠিক আছে, মোমেন্টাম, এই যে এমও এম এসি এম টি এম, এটা মমসেন্টাম, এটা না মোমেন্টাম। ঠিক আছে, আর ভুল লেখেন না স্যার, বুঝি নাই কি বুঝছেন স্যার। বলেন। একজন স্যার অ্যাড হইতে পারছে না স্যার, প্লিজ একটু অ্যাড করে দেন। ওকে, ইকুয়াল টু এইচ বাই ইভি, ওইটা একটু বুঝা যান স্যার। এত রাত্রে 18,000 কি ঘুমাক, প্রশ্ন তো পেয়ে যাবে। আচ্ছা বলেন, কে বলছেন, প্রশ্ন কি বলেন, বোঝেন নাই কোনটা এটা বলেন। তারপর ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি এর পরিবর্তে এমবি থাকে। উপরে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই ইভি, 2 নাম্বার লাইনে স্যার। এই ইভিটা হলো ইর পরিবর্তে, এই যে ইটার পরিবর্তে এই এনার্জিটাকে কনভার্ট করে ইভি লেখা যায়, এইটুকু দরকার নাই, এটা আমাদের ফাউল লেখছে, এটার কোনো কাম নাই। ঠিক আছে, এটা লেখা যায় এক্স এর ক্ষেত্রে হলে এটা লিখলে ভালো হতো, যদি ইলেকট্রনের চার্জ ই হয় এবং বি যদি হয় এক্সটার্নাল অ্যাপ্লাইড ফোর্স বা পটেনশিয়াল। ঠিক আছে, দেন আমরা বা ভোল্টস, পটেনশিয়ালটাই ভোল্টস। ঠিক আছে, তাহলে ইজ ইকুয়াল টু ইভি, বাট ওইটা দরকার নাই, এই লাইনটাই লেখেন না, এই লাইনটাই আরো প্যাচ লেগে যাবে আপনার।
এই ইর পরিবর্তে আমরা এই যে ই যে আছে ইর পরিবর্তে আমরা এই যে ইকুয়াল টু এমসি স্কয়ার বসাই দেন, তাহলে এমসি স্কয়ার ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা, দেন হয়ে গেছে, শেষ। ক্লিয়ার? একেবারে সহজ, পারবেন না? স্যার এটা কত মার্কের থাকবে? 5 মার্কসের জন্য এই ডেফিনিশন 1 আর এইটুকু লিখবেন 3 4, মানে ডি ব্রগলি ওয়েভ, এটা 5 মার্কসের জন্য। এক্সপ্রেশন 5 মার্কস, ঠিক আছে? সো আপনি সুন্দর করে সংজ্ঞাটা লিখে এই পর্যন্ত সুন্দর করে লিখবেন, লেখাটা যেন স্ট্যান্ডার্ড হয়, আমি যেন 5-এ 5 দিতে পারি, তাহলে আপনার জন্য সুন্দর হবে। দেন আমাদের এখান থেকে যেতে হবে হচ্ছে একটা ম্যাথ। ম্যাথটা ইজি আছে, দুটো ম্যাথ আছে, যে কোনো একটা অ্যান্সার করবেন, ঠিক আছে? মানে একটা অথবা অর। তাহলে ম্যাথের জন্য আমরা চলে যাচ্ছি একেবারে লাস্টের পেজ, দেখেন 46। ম্যাথের জন্য আমরা চলে যাচ্ছি একেবারে লাস্ট। এখানে অনেকগুলো ম্যাথ আছে, যে যেটা দুটো ম্যাথ আছে, হ্যাঁ দুটো ম্যাথের মধ্যে এটা মানে একটু ইজি, যেটা ইজি সেটা একটু দেখেন। ইজি যেটা ইজি দুটো একটা অথবা, মানে যেটা আপনি অ্যান্সার করতে চান, এটা লাইক বেস্ট। সো আমার কাছে মনে হচ্ছে এই ম্যাথটা একটু ইজি। এটা 4 নম্বর ম্যাথ। 4 নম্বর ম্যাথ কি আছে দেখেন, দ্য ওয়ার্ক ফাংশন অফ tungsten is 4.5 electron volt. Calculate the speed of faster electron ejected when light whose photon energy is 5.8 electron volt shines on the surface. তার মানে একটা টাংস্টেন পাত আছে, যে পাতের ওয়েভ ফাংশন ওয়ার্ক ফাংশনটা দেয়া আছে, এটা ওয়ার্ক ফাংশন, ঠিক আছে? যে ইলেকট্রন আপাতিত হলো সেই ফটোন ইলেকট্রনের এনার্জি হলো এত। তাহলে বলতেছি এখান থেকে যদি ইলেকট্রন বের হয় তাহলে সেই ইলেকট্রনের বেগটা বের করো। তাহলে আমরা জানি যে ওয়ার্ক ফাংশন ডাব্লিউ নট ইজ ইকুয়াল টু, মানে যেটা দেয়া আছে সেটা লিখলাম, আপাতিত ইলেকট্রনের এনার্জি ই ইজ ইকুয়াল টু এইচ মিউ বা এইচ এফ লেখা যেতে পারে 5.8, এই দুটো ভ্যালু দেয়া আছে, ঠিক আছে? তাহলে আমাদের বের করতে হবে একটু ফাইন, বা সাইড নোট আমরা লিখতে পারি, ঠিক আছে? গিভেন দ্যাট সেখানে লিখতে পারি ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে হবে। এই যে ই কে ইজ ইকুয়াল টু বা কে ই ম্যাক্স বা ই ম্যাক্স বা কে ম্যাক্স, যে কোনো একটা সিম্বল দিয়ে কিন্তু এটা লেখা যায়, ইজ ইকুয়াল টু হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। এটা নর্মাল সূত্র। তাহলে আমরা নর্মাল সূত্র জানি হচ্ছে এটা কিন্তু এখানে সুন্দর করে দেন, এই ফটোইলেকট্রিক ইফেক্টে আমি বলছিলাম, প্রথমে লেখেন ই ইজ ইকুয়াল টু আপাতিত ইলেকট্রনের শক্তি, ই ইজ ইকুয়াল টু ওয়ার্ক ফাংশন ডাব্লিউ নট প্লাস ই ম্যাক্স, ঠিক আছে, বা কে ম্যাক্স। কে হলো কাইনেটিক এনার্জি, ঠিক আছে? কাইনেটিক এনার্জি কে ম্যাক্স, কাইনেটিক এনার্জি হলো এম এ এক্স কে ম্যাক্স। তাহলে কাইনেটিক এনার্জি এই কে ম্যাক্স এর মধ্যে আবার আছে হাফ এম ভি স্কোয়ার, এই যে এটা হাফ এম ভি স্কোয়ার বা ভি ম্যাক্স স্কোয়ার। তাহলে এখান থেকে সবগুলো ডান পাশে নিয়ে বাম পাশে ভি ম্যাক্স রেখে তারপরে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার সামথিং, মানে যেটুকু থাকলো রুট ওভার, এটুকু অ্যান্সার। জাস্ট ক্যালকুলেশন ভ্যালুগুলো বসা দিলে হয়ে যাবে। এই ই ম্যাক্স এর ভ্যালুটা এখানে দেওয়া আছে, ই ম্যাক্স এর ভ্যালু না দেওয়া থাকলে এই যেখানে বের করে নিয়েছি কে ম্যাক্স ই ম্যাক্স, এখানে ই ম্যাক্স বের করে নিয়েছি, আর এম ইজ দ্য মাস অফ ইলেকট্রন, ঠিক আছে? ইলেকট্রনের ভর। পরের লাইনে কিন্তু রেজাল্ট দেওয়া আছে, এই দেখেন এইখানে, এটাই অ্যান্সার, এইটুকু অ্যান্সার। আমার মনে হয় সবাই পারবেন, খুবই ইজি। এটা যদি পারেন তাহলে তো আর অন্যটা দরকার নেই। কারো কোনো সমস্যা আছে? স্যার সলিউশনের পর থেকে আরেকটু দেখাতে ভালো তো, আরেকবার বললে। ম্যাথ জি স্যার। দেখেন, জি স্যার। একটা টাংস্টেন ধাতুর বা ধাতব পাতের ওয়ার্ক ফাংশন দেয়া আছে 4.5 ইলেকট্রন ভোল্ট, আর যে ইলেকট্রন আপাতিত হয়েছে ওই ধাতব পাতের উপরে সেই ইলেকট্রনের শক্তি দেয়া আছে 5.8 ইলেকট্রন ভোল্ট। এখান থেকে আমাদের কোশ্চেন হলো যে ইলেকট্রন নির্গত হবে, ঠিক আছে, এই আপাতিত ফোটন আপাতিত হওয়ার কারণে সেই ইলেকট্রনের ভেলোসিটি কত, ম্যাক্সিমাম ভেলোসিটি। তাহলে আমরা ফর্মুলা জানি আপাতিত ইলেকট্রনের শক্তি ই ইজ ইকুয়াল টু ওয়ার্ক ফাংশন প্লাস ইলেকট্রনের শক্তি, এটা হলো ফর্মুলা। এইটুকু আমি লাল কালার মার্কার দিয়ে যেটা লিখলাম বা লাল কালার দিয়ে যেটা লিখছি, ঠিক আছে? এখন এই ডাব্লিউ নট এটা ফর্মুলা, হ্যাঁ এটা ফর্মুলা, ঠিক আছে? এটা হলো নর্মাল ফর্মুলা। এখানে ডাব্লিউ নটটা দেয়া আছে, ডাব্লিউ নট হলো এটা,
আর আপাতিত ইলেকট্রনের আপাতিত ফোটনের এনার্জিও দেওয়া আছে, ইটাও দেওয়া আছে, বের করতে হবে কেম্যাক্স। কেম্যাক্স এর মধ্যে আবার আছে এই কেম্যাক্স ইজ ইকুয়াল টু হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, ঠিক আছে। এই ভি ম্যাক্স বের করতে হবে, এম হচ্ছে ইলেকট্রনের মাস, ঠিক আছে। এখানে যা লেখা আছে এমনি লেখার দরকার নেই, আপনি নিজে নিজেই এই ফর্মুলাটা লিখে বাকিটা বসাই দিলে হয়ে যাবে, 2 মিনিট লাগবে। তারপরে এখানে সলিউশন দেওয়া আছে, এই সলিউশনে ঠিক আছে সমস্যা নেই, এখানে কাটাকাটি করলে সেম রেবার দাঁড়াবে, ঠিক আছে। এখানে তো স্যার মান তো মানে দুই মান আসার কথা, স্কোয়ার আছে ভিজির উপর, ভি ম্যাক্স এর উপর স্কোয়ার আছে, মান তো মানে দুইটা আসবে মনে হয়। মানে কম হওয়ার কথা। শোনেন এখানে একটু মনে হয়, এখানে মনে হয় না, ঠিকই আছে তো, প্রবলেম কোথায়, আপনি কি বলতেছেন আমি বুঝতেছি না, বলেন তো কি সমস্যা। আমি ঠিক আছে। বলছিলাম যে স্যার হচ্ছে ভি ম্যাক্স এর উপর এই ভি ম্যাক্স এর উপরে স্কয়ার ছিল তো, স্কয়ার তুলে দিয়েছে, এই পাশে রুট হয়েছে, তো ভ্যালুটা বসায় দেন সেম, ভি ম্যাক্স এর রেজাল্ট তো চাইছে, ও হ্যাঁ স্যার। স্কয়ার ছিল এই পাশে রুট হয়ে গেছে, হয়েছে সমস্যা নেই, ঠিক আছে। তাহলে শেষ। আরেকটা ম্যাথ আছে, সেটা হলো আপনার, এটা কিন্তু আমরা থিওরি পড়িনি, ঠিক আছে। এটা হলো এইটার, ঠিক আছে, স্ক্যাটার ইলেকট্রনের জন্য। আমার মনে হয় এটা যেহেতু থিওরি পড়েন নাই, সো এটা দরকার নেই, কারণ এটার অল্টারনেটিভ ওইটা ইজি আছে। এটা আবার নতুন সূত্র মুখস্থ করতে হবে, পরীক্ষা হলে বুঝে শুনে লিখতে হবে, নাহলে পেছে পড়ে যাবেন, ঠিক আছে। যারা পড়তে চান এটা পড়তে পারেন, যদি ওইটা কঠিন লাগে তাহলে এইটার সলিউশন করবেন, ওকে। তাদের প্রতি আমার কোনো ইয়ে নেই, সাজেশন নেই, আপনি ভালো লাগলে এটা পড়েন, ওকে। দেন আমরা তাহলে নেক্সট চ্যাপ্টার যেতে পারি। আচ্ছা, সেটা হলো সেগমেন্ট কত বলছি, 4, 5, 6, সেগমেন্ট C6 যেতে হবে। সেগমেন্ট 6 এর দুটো পার্ট, ঠিক আছে। দুই পার্টের জন্য দুটা আমাদের ম্যাথ আসবে, প্রশ্ন থাকবে। স্যার ম্যাথ কয় মার্কের জন্য থাকতে পারে স্যার? ম্যাথগুলো 3 মার্কস, ম্যাথগুলো 3 মার্কস। আচ্ছা দেখেন, সেগমেন্ট 3, সেগমেন্ট 6 এর জন্য আমাদের কোশ্চেন হলো, 6 এর জন্য কোশ্চেন হলো simple harmonic motion, okay, by simple harmonic motion এর একটা গ্রাফ চাইছে, ঠিক আছে। মানে what is called simple harmonic motion, ঠিক আছে। এটা চাইছে simple harmonic motion, এটা কোথায় আছে আমাদের এখানে, তো simple harmonic motion sinusoidal wave, এর পরের সেগমেন্টটা কি, স্যার স্ক্রিনটা দেখা যাইতেছে না। স্ক্রিনে এখন আসে না, রাইট, তো স্ক্রিনটা দেয়নি একদম। এই যে স্ক্রিনে দেখছেন, এবার প্রশ্ন চলে আসছে, দেখেন এই গ্রাফটা দিবেন, এটাই হলো চাইছে, এই গ্রাফটা চাইছে, ঠিক আছে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ সিম্পল হারমোনিক মোশন, এটা একটু এই গ্রাফিক্যাল এইভাবে আঁকাইতে বলছে, ঠিক আছে। এটা পার্টিকেল মুভিং সার্কামফারেন্স অফ এ সার্কেল অফ রেডিয়াস এ, তাহলে এ রেডিয়াসে একটা বৃত্তে একটা বস্তু ঘুরতেছে, ঠিক আছে। দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ভাইব্রেট অন দ্য ডায়ামিটার ওয়াই, সে ওয়াই বরাবর যদি আমরা ডায়ামিটার চিন্তা করি, মানে স্যার স্যার একজন জয়েন হতে যাচ্ছে, স্যার একটু অ্যাকসেপ্ট করেন। এত রাত্রে জয়েন করে কি করবো,
আচ্ছা দেখেন জয়েন হয়ে গেছে। তাহলে এটা আপনার এই ফিগারটা দিতে হবে, ঠিক আছে, 1 মার্কসের জন্য, 2 মার্কসের জন্য। দেন derive the mathematical condition of maximum and minimum velocity and acceleration of a simple harmonic motion, ঠিক আছে, মিনিমাম এন্ড ম্যাক্সিমাম স্যার স্ক্রিন দেখা যায় না, স্ক্রিন দিবেন। কি বলছেন? এই সিম্পল হারমোনিক মোশনের জন্য এই মিনিমাম এন্ড ম্যাক্সিমাম এটা এখানে বুঝতে পারছি না। এই দেখেন এইদিকে, এই যে পিছনের দিকে। তাহলে কি চাইছে সিম্পল হারমোনিক মোশনের জন্য? এটা হলো মিনিমাম ভেলোসিটি, এই ম্যাক্সিমাম ভেলোসিটি, এই যে ভিম্যাক্স আর ভি মিনিমাম এটা চাইছে, ঠিক আছে। এই পেজ একটু পেজ নাম্বার দাগায় রাখেন, এই পেজের এইটা চাইছে, ঠিক আছে। এক্সপ্রেশন দ্য ভেলোসিটি অফ সিম্পল হারমোনিক মোশন, এই ভেলোসিটি চাইছে। তাহলে আমরা ভি ইজ ইকুয়াল জানি ডি বাই ডিটি টু ওয়াই হলো এ সাইন ওমেগা টি। তো এর সাইনটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে হয়ে যায় কস, তাহলে এ ওমেগা কস ওমেগা টি। দেন এই যে এটা কিন্তু সাইনের ইকুয়েশনটা এটা, ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, ঠিক আছে। ওই ভ্যালুটা এখানে বসাই দিলাম। দেন সাইনকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে হয়ে যায় কস। কসকে আবার লেখা যায়, কস ওমেগা টি লেখা যায় 1√1 মাইনাস সাইন স্কয়ার ওমেগা টি। তো সাইন স্কয়ার ওমেগা টির পরিবর্তে আবার লেখা যায়, ঠিক আছে, বা সাইন ওমেগা টির পরিবর্তে লেখা যায় ওয়াই বাই এ স্কয়ার আছে, তখন স্কয়ার হয়ে যাবে। কারণ এই যে ওয়াই ইজ ইকুয়াল টু জানি আমরা এ সাইন ওমেগা টি, তাহলে সাইন ওমেগা টি সমান সমান লেখা যায় ওয়াই বাই এ। এখানে এই ইকুয়েশন থেকে কিন্তু আমরা পরেরটা এটা লিখতেছি। দেন যদি আমরা এই যে 1 মাইনাস ওয়াই স্কয়ার এভাবে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই স্কয়ার। তো এটারে আমরা কান ধরে বাইরে করে নিতে পারি, এ কে তখন ক্যান্সেল হয়ে যায়, থাকে হচ্ছে ওমেগা রুট ওভার স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার। এটা হলো ক্যালকুলেশন। দেখেন বুঝছেন কিনা? সিম্পল হারমোনিক মোশনের এটা হলো ভেলোসিটি পেয়ে গেলাম। এখন যদি ওয়াই এর মান যদি 0 হয়, এখানে ওয়াই 0, তার মানে ভি ইজ ইকুয়াল টু ওয়াই ওমেগা ইনটু এ হবে, ঠিক আছে। আবার ওয়াই যদি ম্যাক্সিমাম হয়, তার মানে এ হয়, ওয়াই ইজ ইকুয়াল টু এ, তাহলে ওয়াই স্কয়ার হবে, তাহলে স্কয়ার মাইনাস স্কয়ার ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়, এবং ভি ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু 0, সরি ভি মিনিমাম ইজ ইকুয়াল টু এমআইএন মিনিমাম ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা ভি ম্যাক্স এবং ভি মিনিমাম দুটোই বের করলাম। ক্লিয়ার? বড় ইকুয়েশন শেষ। কোন সমস্যা আছে? স্যার এটা কি দুইটা প্রশ্ন ছিল, ওই চিত্রটা আর এটা কি আলাদা আলাদা প্রশ্ন? স্যার চিত্রটা 2 মার্কস আর এটা হলো কয় মার্কস বলেন? 5 মার্কস। স্যার চিত্র আর এইটা মিলাই কি স্যার এক সেট কোশ্চেন হবে না আলাদা আলাদা কোশ্চেন হবে স্যার? হ্যাঁ, ম্যাথমেটিক্যাল কন্ডিশন চাইছে, বুঝছেন? ঠিক আছে, এই ম্যাথমেটিক্যাল কন্ডিশন দিলে চিত্রটা একই কোশ্চেনের মধ্যে এ বি থাকে না, আর এক কোশ্চেনের মধ্যে এ বি আছে না? স্যার চিত্রটা একবার দেখাইয়েন স্যার। চিত্রটা 2 মার্কসের জন্য একটা চিত্র স্যার, মানে এই চিত্রটা এই যে একটা সার্কেল, এই চিত্রটা এখানে সুন্দর করে লেখা হয়েছে, একটা সার্কেল, ঠিক আছে। আপনি একটা বস্তু এখানে আছে এক্স বিন্দুতে, সে একটা সময় পরে পি বিন্দুতে আসলো, ঠিক আছে। কেন্দ্রে কতটুকু কোণ উৎপন্ন করলে থিটা কোণ উৎপন্ন করলো, তাহলে ওয়াই অক্ষ বরাবর কতটুকু তার স্মরণ হলো, সেটা হলো ও থেকে এন পর্যন্ত যেখানে গেছে বস্তুটা, সেখান থেকে যদি আমরা একটা লম্ব টানি, এদিকে লম্ব টানি, তাহলে যেটি পথ গেল সেটা হলো ও এন, এটাই হলো তার স্মরণ, ওয়াই অক্ষ বরাবর স্মরণ। সেই স্মরণটাকে লেখা যায় ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। তাহলে এ সাইন ওমেগা টি কই পেলেন? এটা হলো ইকুয়েশন, ওখানে চাইছি তো শুধু ফিগার। তো এটা যদি আমরা মানে ত্রিভুজ চিন্তা করি, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু হবে লম্ব বাই অতিভুজ। এই লম্ব হলো ও এন আর অতিভুজ হলো ওপি, ওপিটাই হলো এ। তারপরে ও এন সমান লেখা যায় এ সাইন ওমেগা টি। এই সিম্পল ক্যালকুলেশন, ঠিক আছে। এটা হলো ইকুয়েশন ক্যালকুলেশন, আর এটার ইকুয়েশন ফিগারটা হলো এইখানে, ঠিক আছে। এই ফিগারটা যে এখানে ভালো করে দেয়নি, আপনি দেখেন আপনার ভালো করে বুঝতে পারছেন কিনা, ঠিক আছে।
এটাকে যখন একটা বস্তু এখান থেকে রওনা দিচ্ছে এইদিকে, এটাকে যদি আপনি গ্রাফিক্যাল দেখেন তাহলে একটা পানির ঢেউয়ের মতো উঠবে নামবে নামবে উঠবে, এটাই হলো গ্রাফ। ঠিক আছে, মানে একটা স্যার এই চিত্রটা কি স্যার সিম্পল হারমোনিক মোশনের চিত্র স্যার? এটা হ্যাঁ, এটা আলাদা চিত্র স্যার? লেখা আছে তো যে রিপ্রেজেন্টেশন অফ এ সিম্পল হারমোনিক মোশন, ওইটাই, ওই ইকুয়েশনটাই, এইটা ওই ফিগারটাই এখানে একটু পেঁচায় দিছে। এটা হলো যে একটা সার্কেল আকারে দেখাইছে, এটা যখন সাইনোসয়েডাল ওয়েভ হিসেবে দেখা হচ্ছে তখন অর্ধেক হলো উপরে আর অর্ধেক নিচে, দুটো আবার একত্রে করলে একটা সার্কেল হয়ে যায়। ঠিক আছে স্যার আমরা কি চিত্র একটা দিব না দুইটা দিব স্যার? স্যার দুটোই দিবেন। 2 মাসের জন্য এই চিত্র আঁকাতে লাগবে আপনার 30 সেকেন্ড। এই ইকুয়েশনটা দিছে y = sin ওমেগা t। আপনি এই যে এটাও দিব স্যার, উপরকেরটাও দিব? আর পুরোটা মিলে তো একটা চিত্র, এই ভিতরে যে ডিগ্রি দেয়া আছে না, ডিগ্রি বিগ্রি ভুলে যান। আপনি যদি ডিগ্রি দেন তাহলে দিতে পারেন। পি বিন্দুতে মনে করেন আপনি 45 ডিগ্রি দিলেন, তাহলে এখানে একটা পি বিন্দু আইডেন্টিফাই করে এটা বুঝাবেন এই বেটা তুই 45 ডিগ্রি। ঠিক আছে, মনে করেন এখানে দিয়ে দিলেন 45। না স্যার ডিগ্রি দিব ঠিক না। আছে, আর এখানে আসলে তার 90 ডিগ্রি হবে, 90 না 180 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি হবে, 45 এটা 90 ডিগ্রি, কারণ ঘুরে এখানে 180 ডিগ্রি আবার ঘুরে পুরো 360 ডিগ্রি। বুঝছেন, ডিগ্রি ফিগ্রি দিলে ভালো, না হলে পয়েন্ট একটা লোকেট করে। আচ্ছা শেষ এখানে। আর কি আছে এখানে? একটা ম্যাথ। ম্যাথ আছে, ম্যাথ হলো এখানে অনেকগুলো ম্যাথ দেওয়া আছে। আচ্ছা দেখেন, এই ম্যাথটা করলে হবে। এখানে কয়টা ম্যাথ দেওয়া আছে? মাত্র দুটো না? সাইনোসয়েডাল ওয়েভ, আরেকটা যে ম্যাথ 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 আপনি লাস্টে এই ম্যাথটা করেন, এই ম্যাথটাই মিল আছে, হুবহু না, কিছুটা মিল আছে এখানে। চাইছে কি অ্যাক্সিলারেশন, আর কি চাইছে ভেলোসিটি। ঠিক আছে, এখানে এই ম্যাথটা করবেন। আমি কি ম্যাথটা দেখাচ্ছি? ভি ম্যাক্স। আচ্ছা দাঁড়ান, আমি একটু শীটটা বের করে নিই। Find the acceleration when a particle moving। হ্যাঁ, এই ম্যাথটাই, ঠিক আছে, এই ম্যাথটাই আপনাকে পড়তে হবে। এই পার্টিকেল মুভিং যেটা বের করছি 0.05 সেকেন্ড। এই টাইম ভ্যালু ট্যালুগুলো একটু চেঞ্জ আছে। ঠিক আছে, তাহলে এই ম্যাথটাই কই গেল, এই যে এই ম্যাথটা। ঠিক আছে, এই যে এইখানে সেকেন্ডে একটু চেঞ্জ আছে, এটা একটু চেঞ্জ আছে, ভ্যালুটা একটু চেঞ্জ। ঠিক আছে, এটা একটু চেঞ্জ, মনে এখানে 5 আছে 7 দিয়ে রাখছে, আর 0.01 আছে 0.05 দিয়েছে। ঠিক আছে, এরকম একটু চেঞ্জিং আছে। এখান থেকে প্রথমে কি বের করছে? আমরা তো জানি নর্মাল যে y = sin ওমেগা t অথবা ওমেগা t প্লাস আলফা, এটা জানি। দেন এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, ভেলোসিটি বের করি, v = dv/dt, দেন ভেলোসিটি বের করলে এটা বের হবে। ঠিক আছে, এরপরে যেটা বের করতে হবে এখান থেকে vmax a ওমেগা, কিছুক্ষণ আগে কিন্তু থিওরিটি লিখছি। আবার এখান থেকে অ্যাক্সিলারেশন চাইতে পারি, a = dv/dt, সেখান থেকে ক্যালকুলেশন করে অ্যাক্সিলারেশন বের করব। এইটুকু শেষ। কোন সমস্যা আছে? হ্যালো, না স্যার ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আপনি আরো চান তাহলে আরেকটা থাকলে হচ্ছে, সেটা হচ্ছে এই সেগমেন্ট 2, মানে সেগমেন্ট 6 7 স্যার। সেগমেন্ট 6 এরই, হ্যাঁ 7 এর মানে অসিলেশনের বাকি অংশটা।
ঠিক আছে, তোমার সাথে নোট নিয়ে নেবে এইগুলো এটা। আচ্ছা আমরা দেখি সেগমেন্ট 7 না? স্যার এই ম্যাথটাও কি 3 মার্কের জন্য আসবে নাকি হ্যাঁ, 5 মার্কের জন্য? ম্যাথ সব 3। সেগমেন্ট এখানে যেটা আপনাদের এটা এই চ্যাপ্টার থেকে মানে এই পার্ট থেকে সেগমেন্ট 7 এখান থেকে চাইছে যেটা এটা চাইছে হলো এটা একেবারে আপনি ইন্টারমিডিয়েট বইতে একটু সহজ করে দেওয়া আছে, আমি সিভিলের জন্য একটু সহজ করে লিখছি। এটা হলো এই ইকুয়েশনটা লিখতে হবে, ঠিক আছে? প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন, এইটা ইকুয়েশন, ঠিক আছে? যারা এটা অ্যান্সার করতে চান তাদের জন্য এটা স্যার স্ক্রিনটা শেয়ার করি। স্যার স্ক্রিন দেখানো এখন স্ক্রিনে নাই না? ওকে দেখেন এই পেজের মধ্যে সেগমেন্ট 7 দেখেন। স্যার একটু জয়েন করেন আবার স্যার। জয়েন একজন 48 49 দেখেন এইটা হলো এই যে derive the equation of a motion of a progressive wave, এই progressive ওয়েভের ইকুয়েশন আপনি ইন্টারমিডিয়েটের বইতেও দেওয়া আছে সহজ করে, আপনি যদি এমনি ভালো লাগে এমনি করতে পারেন। এই পর্যন্ত প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন এইটা শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা এরপরে প্রোগ্রেসিভ ওয়েভ কাকে বলে, ঠিক আছে? এই ডেফিনেশন শিখতে হবে। হোয়াট ইজ কল্ড প্রোগ্রেসিভ ওয়েভ, যে এখানে দেয়া আছে এই প্রোগ্রেসিভ ওয়েভ কাকে বলে, এই ডেফিনেশন, তারপরে ওই রিলেশন, ঠিক আছে? আর এরপরে ওই রিলেশন দিয়ে এই রিলেশন দিয়ে একটা ম্যাথ করতে হবে, ঠিক আছে? আমি শেষ করে দিচ্ছি, ম্যাথটা দেখা দিচ্ছি এখানে। যারা এখানে না থাকলে, এখানে আছে নাকি বলে না থাকলে আমি একটা ম্যাথে শীট দেবো। এইখানে দেয়া আছে, এই ম্যাথটা কঠিন হয়ে যাবে, এরকম একটা ম্যাথ আছে। এই যে এই ম্যাথটা করলে কমন জান ভ্যালুটা একটু চেঞ্জ থাকবে, বুঝছেন? ভ্যালুটা একটু চেঞ্জ থাকবে। πt/20 না, এ তো অনেকটাই কাছাকাছি আছে, ঠিক আছে? এই ম্যাথটা, ঠিক আছে? তাহলে শেষ, এই ম্যাথটা করলেই হবে। শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। তাহলে আর তো কিছু লাগে না। তাহলে প্রোগ্রেসিভ ওয়েভ কাকে বলে? প্রোগ্রেসিভ ওয়েভের একটা রাশিমালা, মানে রিডিউস দ্য রিলেশন অফ প্রোগ্রেসিভ ওয়েভ এবং ওই ম্যাথটা যেটা লাল কারণ দেখলাম। ওকে, এগুলো সলিউশন করে না, যাদের প্রবলেম আছে তারা আপনার সিআর সাথে কথা বলবেন, আর সিআর যদি কারোর প্রবলেম থাকে বা আপনার প্রবলেম থাকে আমার সাথে কথা বলবেন। আমি সবকিছু একেবারে খোলা মনে দিয়ে দিলাম, কি দিছি আমিও জানি না, আপনারা জানেন না, ঠিক আছে? বা পড়তে থাকেন ভালো করে। যারা হেল্প চায় তাদের একটু হেল্প করেন, সবাই ভালো মার্কস পান সেই প্রত্যাশা করি। যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে গুড নাইট। কোশ্চেন থাকলে বলেন, 1 মিনিট টাইম। ওকে স্যার স্যার। এই যে এটা এই যে যেটা হচ্ছে ইয়ে আছে এটা তো হচ্ছে 3 মার্কের জন্য আসবে স্যার। প্রোগ্রেসিভ ওয়েভ কাকে বলে ওইটা হচ্ছে 2 মার্ক, আর এটা স্যার এটা তো সাধারণত 5 মার্কস। হ্যাঁ, ওই ডিরাইভ গুলো সবগুলো 5 মার্কস। আমার কাছে স্যার লাস্টের ম্যাথটা কি যেটা দেখাইলেন স্যার ওটাই কি থাকবে স্যার পরীক্ষায়? না হ্যাঁ, কাছাকাছি অফ একটু ভ্যালু চেঞ্জ থাকতে পারে, খুবই কাছাকাছি। স্যার এটা কত নাম্বার পেজে স্যার লাস্টের ম্যাথটা দেখাইলেন স্যার? এটা 17-19 পেজে। অনেক রাত হয়ে গেছে, আমরা বিদায় নিতে চাই যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে। এটা প্রমাণ নাকি স্যার? হ্যাঁ প্রমাণ, ওই প্রমাণটা অন্যভাবে লিখতে, এটা প্রমাণ y is equal to a sin omega t বা omega t minus a, omega t minus alpha এটা লেখা আছে, alpha not a, alpha না দিয়ে আপনি x ও দিতে পারেন, omega t plus স্যার a। ওই যে আপনি ইয়েগুলো ডেফিনেশন গুলো একটু শর্ট করে দিতে চাইলেন স্যার, ওইটা কি আমরা একটু দিলে ভালো হয় আমাদেরকে। আপনারা এগুলো পড়তে থাকেন, যেগুলো প্রবলেম সিআর এ একটু জানায়েন, সিআর আপনি দেখেন, যেগুলো প্রবলেম মনে করেন সেগুলো আমি দিব, অসুবিধা নেই।
ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। ওকে, থ্যাংক ইউ অল। দেখা হচ্ছে শুক্রবারে, আমিও যাবো ইনশাল্লাহ। এরপর এক্সাম কয়টা আপনাদের?